তাসদিদের এমন কাজে চোখ বেয়ে পানি পড়তে চাইলেও দিল না সাগরিকা। ডাটিয়াল তাসদিদ বসে আছে সাগরিকার বিছানায়। তার কোলে স্নেহা, দুজনে ফোনে ব্যস্ত ডোরেমন দেখতে। আর চোখে তাকিয়ে রইল সাগরিকা। নিজের কৃতকর্মের ফল মানুষ কিছুটা ইহকালে পায়, কিন্তু সাগরিকা পায় হাতে নাতে। দুপুরে খাওয়ার সময় তাসদিদের কড়া নির্দেশ ছিল যেন এই বাড়ির কোনো মেয়ে হালকা শাড়ি গায়ে না জড়ায়। পাত্রপক্ষের এই আদেশ ছিল তুলি এবং সাগরিকার জন্য, কিন্তু সে ভুলে বসেছিল সব কিছু। হলুদ রঙের এই শাড়িতে শুধু পেটের অংশ নয়, দেখা যাচ্ছিল নাভির খাঁজ অবধি। এটুকু অবধি থাকলেও ঠিক ছিল, কিন্তু বের হবার পূর্বে সে নিজের শাড়ির আঁচল টেনে নাভি বারবার রেখেছিল। তাতে কাল হলো সব কিছু। একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লোজেট থেকে বসন্ত রঙের জামাটা বের করে নিল সে। এখন আর যাই হোক, শাড়ি পরতে পারবে না। তার নাভিতে প্রায় ফোসকা পড়েছে, কিন্তু কাপড় পরতে গিয়ে ঝামেলা। একটুতেই জ্বলছিল। হঠাৎ ওয়াশরুমের দরজার শব্দ হতে সাগরিকা খুলে দিল। তাসদিদ ওর দিকে এগিয়ে দিল শপিং ব্যাগ। হালকা সাদা রঙের শাড়ির মাঝে হলুদ ফুল, কিন্তু এবার শাড়ি পরার ক্ষেত্রে ভুল করলো না। খুব সুন্দর করে পরে বেরিয়ে এলো। নাকের পানি চোখের পানি সাজ ধুয়ে গেছে, তবু হালকা কাজল এবং গোলাপি লিপস্টিকে সাজিয়ে নিয়েছে নিজেকে। তাসদিদের পিছু পিছু গাড়িতে এসে বসতেই নেহা বলল, আপু কোলে নাও। তাসদিদ স্নেহাকে কোলে নিয়ে বলল, চল বুনু, তোকে আজ ড্রাইভ শেখাবো। বিয়েবাড়ি যখন পৌঁছাতো তখন সন্ধে বাতি জ্বলছে। এত দেরি হচ্ছিল দেখে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে মৌসুমীর। তাসদিদের অপেক্ষায় থাকতে থাকতে বিরক্ত লাগছে তার। এদিকে তাসদিদ ফিরে প্রথমে স্নেহাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়ে ছেলেদের দলে চলে গিয়েছিল। মৌসুমী বার দুয়েক তাকে ডাকতে গিয়েছিল, কিন্তু তাসদিদ ব্যস্ত সবার সাথে। সাগরিকা চুপচাপ দাঁড়িয়ে আছে বাবার হাত ধরে। বাবার হাত ছাড়ছে তো মায়ের হাত ধরছে। আজকের হলুদের অনুষ্ঠান বাড়িতেই হচ্ছিল। রান্নাঘরে ফুপুর সামনে দাঁড়িয়ে তাসদিদ বুঝতে পারল কিছু একটা হয়েছে, কারণ নীলুফার বেগমের ঘোমটার আড়ালে নিজের মুখটা ঢেকে রেখেছে। হাত দুটো তার ভীষণ ঠান্ডা হয়ে আছে। সেই হাত দুটো ধরে তাসদিদ জিজ্ঞাসা করলো, কেমন আছো? ভালো। আসিস না কেন? তুই এত শুকিয়েছিস কেন? তুমি তো যাও না। কি হয় এদের ছেড়ে চলে গেলে? এরাই তো আমার সংসার রে বাবা, এদের জন্যই বাঁচি। আমরা বুঝি কেউ না? 35 বছর আগে তুলে এনেছিল এদের হাত থেকে, আমার রেহাই নেই। বাদ দে এসব কথা। খেয়েছিস কিছু? না। তুমি খেয়েছো? মুখ এত শুকনো কেন? ও কিছু না। যা, সবার সাথে আনন্দ করগে। আমার এদিকে অনেক কাজ। কাজের লোক কিসের জন্য রেখেছি মা? এই নাও, এটা পরে জলদি এসো, আমরা সবাই ছবি তুলবে একসাথে। তাজদিদ এবং নীলুফার বেগমের তাকিয়ে দেখলেন তার বড় ছেলে মুনির দাঁড়িয়ে আছে শপিং ব্যাগের হাতে। এই মানুষটার জোরে এই বাড়িতে টিকে আছে নীলুফার বেগম। না হলে এতদিনে আত্মহত্যা করতে দ্বিধা করতো না। নীলুফার বেগমকে তৈরি হয়ে এসে ছেলেকে হলুদ দিলেন। একে একে সবাই হলুদ দিল মুনিরকে। শুধু হলুদ দিতে দেয়নি স্বামীনাকে। মুনিরদের বাড়ির নিয়ম, বিধবা কখনো কোনো শুভ কাজে থাকতে পারে না। তারা বিয়েতে কাউকে হলুদ দিতে মুনির দাদি তাকে নিষেধ করে ওদিকে যেতে। স্বামীনা যায়নি। সে বসেছিল ঘরে। স্বামীনা না যাওয়াতে সাগরিকার মা নিজেও যায়নি, কারণ তার কাছে ইখুম সাগরিকা দুজনের সম্মান। ইখুমের মন খারাপের সময় একা না চাইলেও স্বামীনাকে ছাড়ে কি করে? ছবি তোলার সময় মৌসুমী এসে ফটোগ্রাফার বলল তার পুরো পরিবার ছবি তুলবে। তার বাবা ভাই সবাই দাঁড়ালো। তার মাকে সরে যেতে বলল। মুনির ছাড়া কেউ এই বিষয়ে কোনো প্রতিবাদ করল না। বিয়েবাড়ির আমেজ মায়ের ইশারার কথা বাড়ায়নি মুনির। এদিকে তাসবিদ যেন আজ সোনার ডিমওয়ালা মোড়ক। গলায় ডিএসএলআর ঝুলিয়ে হাঁটছে এবং মেয়েদের ছবি তুলছে। সে মেয়েকে পছন্দ করছে, সে মেয়ের সামনে তুলিকে নিয়ে যাচ্ছে, তাকে দাঁড় করিয়ে নিচ্ছে তো ঠিক, কিন্তু ফোকাস দিচ্ছে অন্য মেয়েদের। তুলি এই কাজে ওর 50-50 ভাগিদার। মানে এই কাজের জন্য তাসবিদ ওকেই ছবি তুলে দিবে। এসব বুঝে সাগরিকা, কিন্তু ছবি তোলার জন্য সে যেতে পারছে না। সবার থেকে দূরে বসে আছে সে। কানে ইয়ারফোন গুঁজে গান শুনছে। ধীরে 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 সে মেরি জিন্দেগি মে আনা। কিন্তু হুট করে ফ্ল্যাশ জ্বলে উঠল। তার ভুরু কুঁচকে গেল। মৌসুমীর ছোট ভাই মেঘ এসে তার ছবি তুলছে। কি করছেন? সুন্দরী মামাতো বোনের ছবি তুলি। ধন্যবাদ, প্রয়োজন নেই। বিয়েবাড়ি নাচবা না? আসো, হলুদ তো লাগাইও নেই। বলে সে সাগরীকে হাত ধরে টান দেয়। সাগরীকে হাত ছাড়িয়ে নেওয়ার পূর্বে তাজবিদ এসে বলল, আমার বোনের ছবি আমি তুলতে পারি। তুই যা, নিজের বোন সামলা, নইলে ফটোগ্রাফার আজ পালাবে।
মেঘ চলে গেল। তাসবির তুলি সাগরিকা আড্ডা দিচ্ছিল। তাসদিদ এসে সাগরিকার পাশের চেয়ারে বসে আধো অন্ধকারে যখন সাগরিকার কোমরে তাসদিদের হাত কিছুটা নিজের দিকে টানতে তার দিকে তাকায় সাগরিকা। ব্যাস, সুন্দর একটা ছবি জমা হয় স্মৃতির পাতায়। তাসদিদের কিছুটা কাছাকাছি এসে সাগরিকা বলল, আমি কি আপনার সরকারি খামার? যখন ইচ্ছে স্পর্শ করেন, বড় বাবার কাছে বিচার দেব। চল, এক্ষুনি নিয়ে যাচ্ছি, দে দেখি বিচার। ইকুমের জন্য খাবার পাঠিয়ে দিয়ে রাশেদ সবেমাত্র ফোন হাতে নিয়েছে। শামিনার ৭২টা কল দেখে বেশ বিরক্ত হলো। বড় ভাইয়ের দিকে এগিয়ে যেতেই শামিনা আবার কল করলো। রিসিভ করতে বলতো বাড়ির পেছনের দিকে আসতে। সেখানে আগে থেকে দাঁড়িয়েছিল শামিনা। রাশেদ পৌঁছানোর পর তার বুকে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে শুরু করে সে। আজকে এই অসম্মান সে নিতে পারছে না। কাঁদতে কাঁদতে শুধু বলল, আমার স্নেহার মাথার উপর থেকে হাত সরিয়ে নিও না রাশেদ। তোমার ভাইয়ের শেষ স্মৃতি, আমার স্নেহার দায়িত্ব নাও। বিয়ে করো আমাকে, ওকে বাবার পরিচয় দাও। ইকুমকে আমি মেনে নিব, কিন্তু তবুও আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। দূর থেকে দাঁড়িয়ে ইকুম সবটা দেখল। নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে ইকুম অপেক্ষায় রইল রাশেদের জবাবের। আজ রাশেদ জবাবে হারিয়ে দিতে পারে ইকুমকে, কিন্তু জিতিয়ে দিতে পারে সারা জীবনের জন্য। ভাবি, আপনি সম্পর্কে আমার ভাইয়ের স্ত্রী। এসব কথা কি বলছেন? আমি আপনাকে বিয়ে করব কেন? তবে আমার স্নেহা, আমাদের কিন্তু কথা তেমন হয়েছিল না। তুমি তোমার দায়িত্ব থেকে সরে আসতে চাইছো। তোমার জন্য তোমার ভাই কি না করেছে। আমি দায়িত্ব থেকে সরে আসছি না, কিন্তু আপনার প্রতি অনুরোধ, এমন কোনো প্রস্তাব আমাকে দিবেন না যা রাখা সম্ভব নয়। আমি আপনাকে সম্মান করি, তবে স্নেহাকে মেনে নিবে না। কেন নিব না? স্নেহা আমার ভাইয়ের মেয়ে, ও আমাদের কাছে থাকবে। আমি আমার মেয়েকে কাউকে দিব না। যদি আপনি এটা ভেবে থাকেন, তবে আমি পারবো না স্নেহাকে বাবার পরিচয় দিতে, কারণ আপনি জানেন ইখুম ব্যতীত কাউকে আমার স্ত্রী হিসাবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আর স্নেহাকে কাগজে কলমে আমার হাতে দিলে তার মায়ের নামে ইখুমের নামটাই থাকবে। থাকবে না। তুমি কেন? রাশেদ দাঁড়ায় নেই। প্রতিটা মানুষের সহ্যের প্রতিটা সীমা আর প্রাচীর থাকে। রাশেদের সেই প্রাচীরে পিঠ ঠেকে গেছে। তার প্রতি তার মা, ভাবি এসব অন্যায় আবদার আজ তার গলায় কাঁঠার মতো বিঁধে আছে। রাশেদ কিন্তু দূরে আগাতে ইকুমকে দেখে দাঁড়িয়ে পড়ল। ইকুমের দুই চোখ রক্তবর্ণ ধারণ করেছে। মুখে খেলা করছে কোনো এক আবেগের দ্যুতি, যাকে বাস্তবতা বদলে দিতে চাইছে। প্রাণপণে ইকুমের করা প্রার্থনা যেন অদৃষ্ট শুনতে পেয়েছিল। বিধাতা মুচকে এসে আশীর্বাদের হাত বুলিয়ে দিয়েছিল ইকুমের ভাগ্যে। সে বুঝতে পারল রাশেদ তবে এতদিন মানসিকভাবে ভেঙে চলছিল তার শাশুড়ি এবং স্বামীনা। বিয়ের কনে হিসাবে কিংবা বাড়ির বউ হিসাবে কখনো তাকে মেনে নিতে চায়নি ভদ্রমহিলা। তিনি বলেছিলেন তাকে এতটা মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে যেন ইকুম নিজেই বাড়ি ছেড়ে যাওয়ার চিন্তা করে। তবে কি শুধু মানসিক কষ্ট দিতে তার শাশুড়ি এতদিন ধরে রাশেদের সাথে এমন সাপলুটু খেলে চলছিল? ইকুম ভাবতে পারছে না। তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পাশের পিলারে হেলান দিয়ে দাঁড়ালো সে। স্বামীনের সামনে রাশেদ দাঁড়ায়নি। দীর্ঘশ্বাস ফেলে তার দিকে এগিয়ে এসে বলল, যাবে আমার সাথে? এমন কোনো এক জায়গা যেখানে সকল কিছু থেকে মুক্তি পাওয়া যায়। বিলাসিতা এনে দিতে পারবো না, তবে হ্যাঁ, না খাইয়ে রাখবো না। যাবে ইখুম আমার সাথে? বিয়ে বাড়ি এসে যদি মেয়েদের দিকে না তাকাও, তবে কি করলে? মৌসুমীর এমন কথায় তার দিকে ভুরু কুচকে তাকিয়ে রইল তাজদিদ। স্নেহার মুখে খাবার তুলে দিচ্ছিল তাজদিদ। স্নেহার মুখে টিস্যু দিয়ে মুছিয়ে এসে বলল, মেয়েরা প্রদর্শনীর বস্তু নয়। যে মেয়েরা নিজে প্রদর্শন করতে ভালোবাসে, তারা আমার নজরে একটা স্ল্যাট ব্যতীত কিছুই না। স্ল্যাট? সরাসরি বেশ্যা বানিয়ে দিলে? তুই নিজের দিকে তাকিয়ে দেখ, বুঝে যাবি। আর হ্যাঁ, মনে রাখিস, পচা জিনিসে মাছি বসে। মৌসুমী অপমান গায়ে মাখলো বলে মনে হলো না। সে চলে গেল স্টেজের দিকে। সাগরিকা তখন মুনিরের পাশে বসেছে। সবার আবদার হলো একটা গানের। মুনিরা ইশারায় করে একজন ছেলে গিটার দিয়ে গেল। স্টেজের সামনের চেয়ারে বসে সাগরিকা গান গাইতে শুরু করলো, সবসে পেহেলে। পুরো সাদ নির্জনতায় শেষে। গান শেষে স্নেহা হাতে তালি দিয়ে বলল, পি 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 পো পি পো। সাগরিকার গানটা গাওয়া ধরনের মুগ্ধতা ছিল। তাজবিদ হেসে বলল, গানটা ডোরিমন সিরিজের ছিল। এবার তোকে আরেকটা বিয়ে উপলক্ষ হয়ে যাক। সাগরকে মাথা দুলিয়ে না করছিল, কিন্তু তাজদের সামনে এসে বসে তার হাত থেকে গিটার নিয়ে গাইতে শুরু করলো, মেরাং সর্বদাকা। পুরো গানটা এসে তাকিয়েছিল সাগরিকার দিকে। সাগরিকার অনুভূতিগুলো ধীরে ধীরে সুড়সুড়ি দিচ্ছিল তার পেটে। সে ঠোঁট কামড়ে ধরেছে অনুভূতিকে লুকিয়ে রাখতে। গানটা শেষ হতে হাঁপ ছেড়ে বাসল সে। তার দিকে তাকিয়ে হাসছিল তাজদিদ। মাঝে মধ্যে হয় শরবতের মতো ঢকঢক করে গিলে ফেলতে এই মেঘে।
কিন্তু হাই কপাল, এমন তো হয় না। এরপর রাতভর চলবে মদ্যপান আর নাচ গান। তাই তাজবিদ আর বাবাকে বলল সবাই বাড়ি ফিরে যেতে। তারা দুই ভাই থাকবে। তাজদিদ ব্যস্ত, তাই তাকে এসে বলতে বলল। আর রাশেদও থাকছে, তাই বাকি কারো থাকার বিশেষ প্রয়োজন নেই, বিশেষ করে মেয়েদের। গাড়ি অবধি তাদের এগিয়ে দিতেই যাচ্ছে তাজদিদ। রাত প্রায় 10টা। বিয়েবাড়ির বাতি নিভছে জ্বলছে। সাগরিকার পাশাপাশি দাঁড়িয়ে সে এক হাতে জড়িয়ে নিয়েছে তাকে। নিজের জ্যাকেট খুলে সাগরিকার হাতে দিয়ে বলল, জানলা খোলা রাখবি না, আর বাড়ি গিয়ে সোজা ঘুম। অনলাইনে দেখলে থাকবো না, প্রমিস। তাজদিদ কিছু না বলে আলতো স্পর্শে নিজের বুকের সাথে তাকে জড়িয়ে নিল। মনে হচ্ছে এই তোদের সাথে আমার শেষ দেখা। যাই হোক না কেন, নিজের খেয়াল রাখিস, মনে রাখিস, শোক যাই হোক না কেন, ব্যক্তিগত শোকের থেকে পরিবারের খুশির প্রাধান্য বেশি। ইকুমের সামনাসামনি বসে আছে রাশেদ। সে বিয়েবাড়িতে থাকে নাই। ইকুমের সামনে মাথা নিচু করে বসে রইল সে। ইকুম কি হলো সে নিজেও বুঝল না। সে তেরে এলো এলোপাথারি মার দিতে লাগলো রাশেদের শরীরে। তার পরনের শাড়ি এলোমেলো হয়ে আছে, আঁচল গলিয়ে পড়েছে কাঁধ থেকে। বাড়ির সবার সাথে কথা ভেবে জোরে জোরে কাঁদতে পারছে না। রাশেদ তাকে বাধা দিচ্ছে না। পুরুষ মানুষের এক আজব প্রাণীর নাম, তারা চাইলে মেয়েদের মতো করে কাঁদতে পারে না। ইকুম শান্ত হয়ে এলো। রাশেদ তার গায়ে আঁচল উঠিয়ে দিয়ে তাকে বিছানায় বসিয়ে দিল। ইকুমের কোলে মাথা রেখে নিচে ফ্লোরে বসে আছে রাশেদ। ইকুম তার চুলের মুঠি ধরে তার মুখ উঠিয়ে বলল, কেন করলে এমনটা তুমি? তুমি যতই কথা বলো না কেন, আমাকে এত মানসিক কষ্ট দেওয়া কিংবা আমার সন্তানকে মেরে ফেলার কথা বলার অধিকার তোমার নেই। আমি তোমাকে মাফ করব না, কোনোদিন না। আমার গায়ে হাত তুলেছ, কী করোনি আমার সাথে? কেন? স্বামীনাকে বিয়ে করে নাও এখন। ওর দায়িত্ব নিতে চাইছো না কেন? তবে কেন কথা দিয়েছিলে? রাশেদ তার দিকে ফিরে তাকিয়ে বলল, তোমাকে বিয়ে করার জন্য আমার মা আমাকে সত্য দিয়েছিল স্নেহার দায়িত্ব নিতে হবে। যদি এমন দায়িত্ব না নিতে পারি, তবে তোমাকে আনতে পারবো না। তোমাকে বিয়ে করার পূর্বে সত্য অনুযায়ী আমি বাধ্য ছিলাম। রাতের বেলায় স্নেহার শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। শ্বাস নিতে পারছিল না। জোরে জোরে চিৎকার করে কাঁদছিল মেয়েটা। ইখুম দু চোখে সবেমাত্র লেগেছিল। রাশেদ পাশে নেই। বেড সাইডে ল্যাম্প জ্বালিয়ে ইখুম উঠে বসে ফ্লোরে পা রাখার আগে অনুভব করলো তার শরীর ভালো লাগছে না। মাথাটা ঝিম মেরে বসে আছে। দরজা খোলা, এতে মনে হলো স্নেহার চিৎকার বেশি জোরে শোনা যাচ্ছে। ধীর পায়ে বের হয়ে দেখলো রাতের বেলা সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে। তাজদিদের মা তখনও স্নেহাকে কোলে নিয়ে হয়তো কান্না থামানোর চেষ্টা করছে। স্বামীনা দাঁড়িয়ে আছে একটা পিলারের পাশে। সাগরিকা গা মুছে দিচ্ছে স্নেহার। বমি হচ্ছে করে অস্থির মেয়েটা। ইকুম কাছাকাছি যেতে সে জিজ্ঞাসা করলো, কী হয়েছে, কাঁদছো কেন? তাজদিদের মা রেগে গজগজ করতে করতে বলল, পালতে না পারলে পয়দা দিতে হয় না, আবার পয়দা দিলে পালার ধৈর্য ধরতে হয়। বড় জায়ের মুখে এমন কথা শুনে কিছুটা অবাক হলো ইকুম। সে এমন ভাষা ব্যবহার করে না, কিন্তু পরক্ষণে মনে প্রাণে বাচ্চারা তার প্রাণ। সবাইকে একা হাতে তিনিই মানুষ করেছেন। তাদের কিছু হলে সে খেপে যায় সহজে। কিছুক্ষণ পর ইকুম জানতে পারে স্নেহার রাতে ক্ষুধা লাগে। সে রাতে খায় বলে সবসময় তার জন্য খাবার রাখা থাকে। আর স্বামীনে তাকে খাওয়ানোর সময় সে কিছু একটা জ্বালাতন করেছিল, তাই সে পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিয়েছে। এতে স্নেহার গলায় খাবার আটকেছে। সাথে সাথে সে বমি করেছে। এদিকে চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলছে। এমন কেন করেন মেজো ভাবি? আপনি ভুলে গেছেন ওর হৃদরোগ আছে, হার্টে ছিদ্র আছে মেয়েটার? আপনি ভুলে কেন যাচ্ছেন? রাশেদের কথায় স্বামীনার চোখ মুখ তুলে চাইল। তার দু চোখে পানি টলমল করছে। মুখে ফুটে উঠেছে অসহায়ত্ব। কিছু বলার আগে গলা দিয়ে বের হলো না কিছু। তার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। ঘুম থেকে উঠে মেয়েকে খাওয়ানোর মতো আজ তার শক্তি ছিল না, কিন্তু তবুও উঠছিল না। মেয়েটা এত জ্বালাচ্ছিল যে রাগে উঠে যায় তার। স্নেহার হৃদরোগের কথা শুনে চমকে উঠেছে ইখুম। ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলো, কবে কবে জানলে এসব? নিরাপত্তার গলাতে রাশেদ জবাব দিল, আমার বিয়ের দিন রাতে। সেই রাতে স্নেহার গলায় খাবার আটকে যায়। হাসপাতাল নিয়ে যাওয়ার সময় পুরো রাস্তা বমি করছিল। সে রাতে জানতে পারি ওর হাতে ছিদ্র। তাজদিদ মুনির স্টেজের পাশে বসে কথায় ব্যস্ত ছিল। ফুলের ভলিউম বাজছে বিভিন্ন গান। গানগুলো মোটে স্বাভাবিক নয়, রগরগে হিন্দি গানগুলো, যে গানে তাল মিলিয়ে ছেলে মেয়েদের নাচ। কেউ কাউকে তোয়াক্কা না করে নিচেই চলেছে। আনন্দ থেকে বেহাপনা যেন বেশি ফুটে উঠেছে। হঠাৎ ছেলেদের একদল শীষ এবং করতালি সেদিকে তাকালো মুনির আর তাজদিদ। স্টেজে উঠছে মৌসুমি। গানের তালে চলছে তার নাচ। কোমরে পাতলা শাড়ি সরে যাচ্ছে কোমর থেকে। সেদিকে একবারও তাকিয়ে চোখ ফিরিয়ে নিল মুনির।
আশেপাশে তাকিয়ে দেখল শখানেক চোখ অনবরত কামুক দৃষ্টিতে তাকিয়েছে তার বোনের দিকে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুনিরের। তার বাবার উচিত ছিল মেয়েকে শাসন করা, কিন্তু যেন আরও বেশি খুশি। সবাই যে তার মেয়ের নাচের প্রশংসা করছে। একজন বাবাকে এসে বলেই ফেলল, মেয়েকে কেন অভিনয় দিচ্ছেন না? তাসদিদ বেরিয়ে আসছিল সেখান থেকে। মুনির বলল, চলে যাবি এক্ষুনি? না গেলে সকালে আসতে পারবো না, রাত থেকে যা। বিনিময়ে একটা মিষ্টি হাসি ফিরিয়ে দিল তাসদিদ। আলিঙ্গন করলো মুনিরকে, এরপর ফিসফিস করে বলল, দৈত্যেন প্রাণভরমৃত টিয়া পাখির ভিতর তাকে রেখে থাকা সম্ভব না। তুই শুধরাবি না বলেই দিতে পারিস। কেন অযথা ইঁদুর বিড়াল খেলা খেলছিস? বলবো, তবে জোর করে নয়। সম্পর্ক হবে শিউলি এবং শরদের মতো। শরৎ এলে কিন্তু শিউলি ফোটে। আমি কাছাকাছি থাকলে যেন প্রেম ভাসে। আটকাবো না, তবে যা। তাসজিদ বাসায় ফিরে স্নেহার কথা শুনতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলল। ইখুম তার দিকে তাকিয়ে বলল, তুমি সবটা জানো তাই না বাবা? হ্যাঁ, শুরুর থেকে। তবে আমাকে কেন বলেনি? বিষয়টা তোমাদের স্বামী স্ত্রীর, আমি কি বলবো? আমার ওয়ালিয়ার তুমি, তবে কেন বলবে না? যখন যখন তোমার ঢাল হয়ে দাঁড়াতে হবে তখন তখন আমাকে পাশে পাবে, কিন্তু অন্যায় শেল্টার দিলে আমাকে পাবে না। তুমি কি বলতে চেয়েছিল পুরুষ মানুষ শক্ত হতে হয়? স্ত্রী তার শরীরের অংশ নয় যে ইচ্ছে মতো ব্যবহার করবে। স্ত্রী হচ্ছে আত্মার অংশ, বাকিটা তুমি বুদ্ধিমতী। তাসদিদ দাঁড়ায় নেই, দ্রুত পা ফেলে উপরে উঠেছে। ইকুম নিজেকে শক্ত করে নিচ্ছে, কারণ সে অন্যায় মেনে নিতে পারবে না। রাশেদের মা তাকে পছন্দ করে না, এটা তার দোষ নয়। স্নেহার বাবা মারা গেছে, এতে তার কোনো হাত নেই। তবে সে কোনো গুমড়ে গুমড়ে কেঁদে জীবন পার করবে? রাশেদকে সে ছাড়বে না, এই সিদ্ধান্ত সে নিয়েছে। যদি ছেড়ে দেয় তবে সে শাশুড়ির কাছে হেরে যাবে। তবে রাশেদকে মাপ সে করবে না। তার দেওয়া প্রতিটা মানসিক আঘাতকে ফিরিয়ে দিবে। রাশেদকে সে বুঝিয়ে দিবে প্রিয় মানুষের দেওয়া আঘাত কতটা যন্ত্রণার হয়ে থাকে, কতটা যন্ত্রণা। ঘুম থেকে উঠে সাগরিকার মনে হচ্ছে কেউ তার মাথার উপর শখানে ওজনের কিছু একটা চাপিয়ে দিচ্ছে। বিছানায় উঠে বসতে তার প্রচণ্ড অস্বস্তি হতে হঠাৎ করে মনে হলো গতকাল তাজদিদের বলা কথাগুলো। বাড়ি ফিরে মরার মতো ঘুমিয়েছে, কিছু মনে নেই, পরনের শাড়ি অবধি খুলে নেই। তাজদিদ গতকাল ও কথা বলেছিল কেন? দ্রুত পায়ে বিছানা থেকে নেমে গেল তাজদিদের ঘরে। ভয়ে অস্বস্তি নিয়ে দরজা ঠেলে ভিতরে দেখল তাজদিদ পুশ আপ দিচ্ছে, সাথে হয়তো কারোর সাথে ফোনে কথা বলছে। কিছুটা স্বস্তি ফিরিয়ে এলো সাগরিকার। বেরিয়ে যাবে ঠিক তখন তাজদিদ ডাক দিল, চা কই আমার? সারাদিন মহিষের মতো ঘুমাস কেন? পাঠিয়ে দিচ্ছি, 5 মিনিট ফ্রেশ হয়ে আয়, আমার জন্য চা নিয়ে আয়। কিন্তু তাজদিদ আর চা খাওয়া হলো না। কারো ডাকে সে সাগরিকার পিছু পিছু নিচে নেমে এলো। ইকুম বসে আছে একপাশে, রাশেদ দাঁড়িয়ে, তার হাতে ফোন, লাউড স্পিকার দেওয়া। অপর পাশ থেকে কথা বলছিল তাজদিদের দাদু। তার একটাই কথা, ইকুম কেন এখনো বাড়িতে? ইকুম আমার স্ত্রী, তাই এই বাড়িতে। আমার সন্তানের মা, তাই এই বাড়িতে। কিন্তু আমার কথার কোনো মূল্য নেই? চিনহার শৈলরা খারাপ হইল কেন? ও তোর দায়িত্ব না? স্নেহার শরীরের দায়ভার ওর মায়ের, আমার না। কথা তো ওইটা আসিল না, কিন্তু তুই কোরআন হাতে রাইখা কসম খাইছিস চিনহার সব দায়িত্ব তোমার। এর লাইগা ইখুমের লগে বিয়ের পারমিশন দিছি আমি। যদি চিনহার দায়িত্ব না নিবার পারো তো ইখুমকে এক্ষুনি মুখে মুখে তালাক দিবা, নইলে স্বামীনা কাল রাতে তোমারে যা কইছে তাই তুমি মাইনে নেবা, সিদ্ধান্ত তোমার। রাশেদ এক পলক তাজদিদের দিকে তাকালো, নজর ফিরিয়ে ইখুমের দিকে তাকিয়ে তার মাকে বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তাহলে স্বামীনার লগে বিয়ের ব্যবস্থা করতে বলো। রাশেদ তার মায়ের কথা শুনছিল, কিন্তু দৃষ্টি ছিল ইখুমের দিকে। ইখুম নিচের দিকে তাকিয়েছে, দুগাল বেয়ে নোনা স্রোতে নেমে আসছে। নিচের ঠোঁট কামড়ে শাড়ির আঁচল খামচে ধরে সে হয়তো অপেক্ষা করছে রাশেদ উত্তরে। না। গমগমে আওয়াজে রাশেদ স্পষ্টভাবে জানিয়ে দিল তার মাকে, আপনি বরঞ্চ সমস্ত সম্পত্তি থেকে আমাকে বাদ দিয়ে দেন। হ্যাঁ, আইনিভাবে আপনার সাথে আমার সব কিছু হবে আম্মা। আপনি আমাকে ত্যাগ দিতে পারেন, আমার আর কিছু বলার নেই। তুমি জানো না রক্তের সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাইবে। ইকুমের পেটে থাকা সন্তান কি আমার রক্তের সম্পর্ক নয়? এতিমের উপর থেকে হাত তুলে নিলে আল্লাহ সইবে না। আমি চাইলে তুলে নিতে, কিন্তু আমার সন্তানকে এতিম করতে পারবো না। মায়ের কথা অমান্য করতেছিস? কার সাথে পেট বাজাইছে কে জানে। থামুন আম্মা, আপনি ইকুমকে পছন্দ করেন না জানি, তাই বলে আপনি কারো চরিত্র কথা বলতে পারেন না। তুই আমারে কসম দিছিলি মায়ের থেকে ওই ছেড়ি, আর ওর পেটটা বড় তোর মায়ের থেকে বড়। আপনি মা, আপনার জায়গা কেউ নিতে পারবে না, কিন্তু ও আমার স্ত্রী, আমার অনাগত সন্তান। তাদের প্রতি আর কোনো অন্যায় করা সম্ভব না। এক্ষুনি বাইরে হয়ে যাবি আমার স্বামীর বাড়ি থেকে। ভালো থাকবেন আম্মা, আল্লাহ হাফেজ। রাশেদ ফোন রেখে প্রথমে মুখোমুখি হলো তার বড় ভাইয়ের। অনবদ্র দৃষ্টিতে বলল,
আমার অনেক দোষ ভাইজান, আমি জানি। ইখুম আমার এই ঝামেলার জীবনে নিয়ে আসা ঠিক হয়নি, কিন্তু আমি পারছিলাম না ওকে ছাড়া, তাই বাধ্য হয়ে আমাকে সব সত্ত্বে রাজি হতে হয়েছিল। তখন আম্মা বলেছিল স্নেহাকে আমার নাম দিতে হবে। আমি ইখুমকে চিনি, সে কখনোই না করবে না। কিন্তু বিয়ের রাতে স্নেহা যখন শরীর খারাপ করলো, হাসপাতাল থেকে ফেরার, তখন আম্মা আমাকে তার মাথায় হাত রেখে কসম দিয়েছিল ইখুমকে আমি কিছুই জানাতে পারবো না। সে নিজ থেকে জেনে যদি আমার সংসার করে তবে করবে, আমি নিজ থেকে জানালে আম্মা আমাকে তার সন্তান হিসেবে আর মানবে না, ত্যাগ করবে আমাকে। আমি চাইনি আমার পরিবার হারাতে, চেয়েছিলাম না চাইছিলাম ইখুমকে হারাতে, কিন্তু আজ আমার দেওয়ালে ফিট টেকে গেছে। আমি আর পারছি না, আমাকে মাফ করবেন। আমার এতটুকু যোগ্যতা রয়েছে যে আমি আমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন করতে পারবো। আমাদের এবার যেতে হবে। ইখুমের পাশে বসে রাশেদ শুধু বলল, দ্বিতীয় সন্তানের সুযোগ বলতে গিয়ে কিছু হয় না। মাপ চাইলেও মাপ দেওয়া যায় না। কিন্তু তবুও তুমি, বলছি, তুমি কি যাবে আমার সাথে? তুমি না গেলে আমি চলে যাব। থাকা সম্ভব না এখানে। কিন্তু তুমি প্লিজ এখানে থেকো না। তোমার বাবার বাড়ি চলে যাও। আটকে রাখার মতো অধিকারের কোনো কাজ আমি করিনি। কিন্তু এখানে আমার সন্তান কোনো নিরাপদ নয়। তুমি নিশ্চয় চাইবে না বাচ্চাটা সুন্দর পৃথিবী না দেখে চলে যাক। বাকিটা তোমার ইচ্ছা। পৃথিবী কি আদৌ সুন্দর চাচু? কই, আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছি না। কোথায় সৌন্দর্য? সব তো হিংসায়, ঘৃণা আর কুটকাচালি সাজানো অধ্যায়। কী হবে তোমাদের সন্তানের ভবিষ্যৎ? আর স্নেহা, তোমরা যার জন্য এত কানামাছি খেলছো, সে কি দেখতে পাচ্ছে নিত্যদিন স্নেহার অসুখের কথা? রাঙামা কিংবা আমাদের কেন বলেনি? একই বাড়িতে রইলাম, অথচ বাড়ির মেয়ের অসুখের কথা জানলাম না। সাগরিকার কথায় জবাব দিল স্বামীনা। খ্যাক খ্যাক গলা বলল, সব কথাতে তোমাদের এত থাকতে হবে কেন? স্নেহার ভালোর জন্য তোমাদের কাউকে জানানো হয়নি, কারণ আমরা ওকে স্পেশাল ট্রিট করবে। আমার সন্তান বিকলাঙ্গ করার ইচ্ছা আমার নেই। বিকলাঙ্গ কেন হবে? নিজের সাথে মানিয়ে নিতে বিকলাঙ্গ করার কি আছে? রাঙামাকে কষ্ট দেওয়ায় ধান্দা। কথাটা বলে চট করে সে ঘুরে তাকালো বড় চাচার দিকে। সেদিকে তাকিয়ে বলল, তোমার মাকে কিন্তু আমি ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনে ধুবো। আমি থাকতে তোমাদের মা লাগবে? তোমাদের মায়ের বলে এমন অন্যায় মেনে নাও। আমি কিন্তু নিব না। রাঙামা না থাকলে আমি এক কাপড়ে বের হয়ে যাব। তারপর তোমার মাকে এনে বসিয়ে রেখো আসন পেতে। তাজদিদ বাবার পিছন থেকে একটু হেলান দিয়ে সাগরিকের এক পলক দেখল। পরনে এখনও গতকালের শাড়ি, চুড়িগুলো এলোমেলো। চায়ের কাপ রেখে তাজদিদ দাঁড়িয়ে বলল, ব্যবসাটা আমরা সবাই মিলে দাঁড় করেছি। বাড়ির প্রতিটা ইট আমাদের সবার পরিশ্রমের টাকা দিয়ে করা, তাই বাড়িটা আমাদের সবার। এখানে তুমি থাকবে তোমার অধিকারে। দাদুর সাথে আমি কথা বলে নেব, চিন্তা করো না। গোসল সেরে বেরিয়ে সাগরিকা বিছানায় একটা কালো রঙের প্যাকেট দেখতে পেল। আজ তাদের বিয়েতে যাওয়ার কথা, কিন্তু কি পরবে এটা নিয়ে চিন্তায় ছিল। আজ ড্রেস কোড দেওয়া হয়েছে সাদার মধ্যে, কিন্তু তার কোনো সাদা রঙের পোশাক নেই, কারণ তার মা সাদা পোশাক তাকে কিনে দেয় না। দাগ লাগিয়ে নষ্ট করে ফেলে, দেখা যাবে খেতে বসে দাগ লাগবে না হলেও লিপস্টিক। তাই ভেবেছে কালো জামাটা পরবে, সাথে সাদা ওড়না। তাই জাতরক্ষ হলো হলো কিন্তু মৌসুমীর যা স্বভাব, কিছু না বললেই হলো। আনমনে প্যাকেট হাতে নিতে বেরিয়ে এলো সাদা গোলাপি রঙের একটা শাড়ি। শাড়িটা বেশ ভারী। সাদার মাঝে গোলাপি রঙের দ্রুতি, নাকি গোলাপির মাঝে সাদা ধুতি, বুঝে উঠছিল না। শাড়ি নিয়ে উল্টে পাল্টে দেখতে বেরিয়ে এলো বাকি সব। শাড়ির সাথে বাকি সব দেখে বেশ অবাক, কারণ আন্ডার গার্মেন্টসগুলো কি ছিল তার মাপের। তখন সে মনে মনে ধরে নিয়েছিল এটা ইখুম এনেছে। তাজবিদকে দেখে দুই ঠোঁট গোল করে শীষ বাজালো সাগরিকা আর তুলি। আজ তাকে দারুণ লাগছে। হাসির চলে সাগরিকার মা বলল, আজ তাজবিদের প্রেম পাক্কা, দেখিস বিয়ান টিয়ান পাস নাকি? পছন্দ হলে বলবি, একদম তুলে নিয়ে আসবো। চাচির কথা তাজবিদ একগাল হেসে বলল, পছন্দ তোমাদের সামনেই আছে, সব হলেই জানবে। তাজবিদকে দেখে শীষ বাজালো তাজবিদকে দেখে এক হৃদস্পন্দন থেমে গেল সাগরিকার। চুল ঠিক করতে করতে নেমে আসছিল সে। তার দিকে তাকিয়ে থাকা কতটা ভয়ঙ্কর সব যেন বেহায়া চোখ তাকেই দেখে যাচ্ছে। তাজদিদ গলার দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল। ঠোঁট কামড়ে পেটের মোচড়ে থাকাটা অনুভূতিগুলোকেও ধমক দিয়ে চুপচাপ এগিয়ে গেল গাড়ির দিকে। কিন্তু কি আর হবে, তাকে তো যেতেই হবে তাজদিদের সাথে। বিয়ের বাড়ি হইচই দেখে মন খারাপ হলো সাগরিকার। তাজদিদ তাজবির সমেত বাকি ছেলেরা মেয়েরা পক্ষের সাথে জুটিয়ে তামাশা করছে, কিন্তু তাদের বলা হয়েছে কোথাও যেন না যায়। তুলি সাগরিকার কানে কানে এসে বলল, ওয়াশরুমে যাব আপু, মামিকে বলো। সাগরিকা তার মাকে বলল, ভদ্রমহিলা তাদের দুজনকে নিয়ে কনের ঘরের পাশে ওয়াশরুমে। তাদের রেখে সে আবার ফিরে এলো সবার কাছে। কিছুক্ষণ পর তারা ফিরছে, তখন হট্টগোল বেঁধেছে। মৌসুমীর বাবা তখন রেগে আগুন, কারণ বিয়ের কোণে পালিয়েছে। মৌসুমীর কথা মতো পালাতে সাহায্য করেছে সাগরিকা। রেগে মেগে মৌসুমী বাবা ভরা মজলিসে
তাজদিদের বাবাকে শাসিয়ে বলল, যেহেতু আপনার ভাইয়ের মেয়ে বউ পালাতে সাহায্য করেছে, তাই বরপাই আপনার ভাইয়ের বিয়ে করবে। সাগরিকার সাথে এখন মুনিরের বিয়ে হবে, হবে মানে হবেই। তাজদিদ কোথাও নেই। সাগরিকা জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে ইকুমকে ঘেঁষে। মৌসুমি সাগরিকা দেখে দিতে এগিয়ে আসতে হিংস্র চাহিনি ফিরিয়ে দিল ইকুম। সে চাহিনিতে স্পষ্ট ছিল, ভুলেও সাগরিকার জন্য স্পষ্ট না করে। নোংরা খেলে খ্যাক খ্যাক গলায় হাসি এসে মৌসুমি বলল, বিয়ে তো হবেই ছোটো মামি, আটকাবে কি দিয়ে? তোমার বাবা তাজদিদ, সে তো ঘণ্টাখানেক পূর্বে বেরিয়ে গেছে বাসর সাজাতে। হায়, তাজদিদ যদি জানতো কার বাসর সাজাচ্ছে সে। একটা বদ্ধ ঘরে মাথা থেকে ও মাথা পায়চারি করছে মৌসুমীর বাবা। তাজদিদের বাবা তার সামনে বসে আছেন। সাগরিকার বাবা আসেনি। দুই পরিবারে মোটামুটি সবাই উপস্থিত, শুধু তাজদিদ, তাজবিদ এবং মুনির বাদে। নীরবতা ভেঙে মৌসুমীর বাবা বলল, তোমার বাপের বাড়ির মেয়ে বউ পালাতে সাহায্য করে। উচ্চস্বরে নীলুফার বেগমের কথাটা বলতে রাশেদের এগিয়ে এসে সামনে দাঁড়ালো। আপনি প্রমাণ দিতে পারবেন? আর ভুলেও আমার সামনে আমার বোনের গায়ে হাত তুলবেন না। মৌসুমী বলেছে, আমরা যেতে না দিলে মেয়ে নিয়ে ফিরতে পারবেন না। মৌসুমীর কথা আপনি বিশ্বাস করতে পারেন, আমি না। আশ্চর্য রাশেদ, নিজের ঘর আগে সামলাও। নিজেই তো। আমি যা ইচ্ছা তাই। আমার ঘরের প্রতিটা মেয়ে আমার কাছে সম্পদ। এক বোন জোর করে নিয়েছেন, তখন ছোট ছিলাম। আজ না আমরা ছোট, না ভীতু। আজ দেশে আইন বলেও কিছু আছে। আইন হাসালে। কার নাম্বার দেব বলো, আমি কল ধরিয়ে দিচ্ছি। আচ্ছা তবে বেশ, আমি না হয় আইনি সহায়তা নিব। এখান থেকে বের হতে। রাশেদ ফোন হাতে নিতে মৌসুমি বুঝতে পারল পরিস্থিতি অবনতি হচ্ছে। তাই সে দ্রুত সামাল দিতে বলল, ছোটো মামা, আপনি ওভাবে বলেননি। বউ পাওয়া যাচ্ছে না, ওরা ওই ঘরে ছিল, তাই ভেবেছিলাম। তোমার ভাবাতে কিছু আসে না। তুমি এভাবে কাউকে অ্যালিগেশন দিতে পারো না। মৌসুমীর বাবা মেয়ের কথায় কিছুটা নিবলেন। এরপর তার স্ত্রীর পাশে বসে বললেন, সাগরেশের সাথে মনিরের বিয়ে ছাড়া আমি কোনো উপায় দেখছি না। কারণ বউ ছাড়া আমি বাড়ি যেতে পারবো না। আমার মান সম্মানের দিকটা এখন তোমার হাতে নীলুফার। তোমার ছেলের অপমান তোমার ভাতিজির সাথে বিয়ে দিয়ে আটকানো সম্ভব। না হলে প্রেস, মিডিয়া এদের সামনে তোমার নাজুক ছেলে টিকতে পারবে না, মানুষের সমালোচনা নিতে পারবে না। তুমি তোমার ভাইকে বোঝাও। নীলুফার বেগম জবাব দেওয়ার পূর্বে তাজদিদের বাবা জবাব দিল, আমরা রাজি নই। আমার মেয়ে সারা জীবনের সুখের সওদা আমি করতে পারবো না। এটা কোনো পণ্য না যে পছন্দ হলো তার বদলে ফেললাম। তাছাড়া সাগরিকার বাবা এখানে নেই। বড় মামা, আপনার সিদ্ধান্তের উপর কেউ সিদ্ধান্ত নেবে না। তাছাড়া নান্নানকে কল দিয়ে তার অনুমতি নিলে হয়। নীলুফার বেগম মুখ তুলে ভাইয়ের দিকে তাকালো। সে মনে প্রাণে চাইছে যেন তার মায়ের সাথে যোগাযোগ না করা হয়, কারণ তার মা বিয়েতে মত দিয়ে দিবেন। এটা তিনি খুব ভালো করেই জানেন। কিন্তু সে চায় না সাগরিকা তার মতো নরক যন্ত্রণা ভোগ করুক, পুরো জীবন পোড়া লাশের মতো কাটিয়ে দেখ, যার না থাকবে কোনো ইচ্ছে না সম্মান, যা থাকবে শুধু মাংসপিণ্ড। তাজদিদ ফিরতে আরও ঘণ্টাখানেক লেগেছে। কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি রেখে দৌড়ে ভিতরে প্রবেশ করলো। তুলি তাকে মেসেজ দিয়ে সবটা বলে ফিরে এসে দৌড়ে প্রবেশ করতে সে ফুপিয়ে কাঁদতে থাকা সাগরিকার মুখ তুলে তাজদিদকে দেখে জোরে কান্না করে ফেলছে। তাজদিদ কোনো কথা না বলে মৌসুমী বাবার সামনে দাঁড়িয়ে বলল, আপনার সমস্যা, আপনার পরিবারের সমস্যা, আপনারা ম্যানেজ করুন। ভুলে আমার পরিবারের দিকে তাকাবেন না। সাগরিকার কাছে এগিয়ে যেতে ইকুমের হাত ছেড়ে সাগরিকা তাজদিদের বুকের সাথে নিজেকে মিলিয়ে নেয়। দুহাত আঁকড়ে ধরেছে, এতটা শক্ত দিয়ে ধরেছে যে তাজদিদের পিঠে তার নখ ডেবে যাচ্ছে। তাজদিদ সাগরিকার পিঠে আলতোভাবে হাত রেখে বলল, ভয় পেয়েছিস? মাথা তুলে সাগরিকা সায় দিতে মৌসুমি বলল, তো কিন্তু নান্নান মানে তোমার দাদু বিয়েতে অনুমতি দিয়েছে। তাজদিদ ফিরে আসার পর সাগরিকা নিজের সামলে নিয়েছে। তার বুকে মাথা রেখে কাট কাট গলায় সে জবাব দিল, যাও না যাও, তোমার নান্নানকে এনে বিয়ে দিয়ে দাও। খাইস্টা বুড়ি, কবরে এক পা চলে তবু বুড়ির কুটকাচালি কমেনি। যাও তো যাও। তাজদিদ মুচকে এসে সাগরিকাকে নিয়ে বেরিয়ে এলো কমিউনিটি সেন্টার থেকে। গাড়িতে বসে দ্রুত বেরিয়ে এলো সেখান থেকে। অন্ধকার ভেদ করে তাদের গাড়ি শাঁসা শব্দে এগিয়ে চলছে অজানা। কিছু অদ্ভুত যাওয়ার পর অন্ধকারে গাড়ি থামালো। সাগরিকা তখন প্রায় ঘুমিয়ে গেছিল। হঠাৎ সে অনুভব করলো এক পাশলা বৃষ্টির মতো তার মুখে এসে ঝাপটা দিচ্ছে কারো অধরের স্পর্শ। উষ্ণ পুরুষালী পেশিতে নিজেকে আবদ্ধ হওয়ার অনুভূতি দ্বিতীয় হাতে খামচে ধরল নিজের হাতে। রাশেদ যখন ইরফানকে নিয়ে ফিরছিল তখন স্বামীনে বলল, আমি কাদের সাথে যাব? আপনি বড় ভাবিদের সাথে যাবেন। ওদের সাথে? তোমাদের গাড়িতে? ইখুমকে নিয়ে আমি আলাদা যাব কেন? স্বামী স্ত্রীর কিছুটা ব্যক্তিগত জীবন রয়েছে। রাশেদের এহেন কথায় মুখ চুপসে গেল স্বামীনার। সে কোনো জবাব দেয়নি। অথচ রাশেদ তখনও জানত না স্বামীনা তাদের জন্য কতটা জঘন্য প্ল্যান করছে। ক্ষতবিক্ষত সিঙ্গি যখন নিজ সন্তানের জন্য যা যা করার প্রয়োজন সে করবে। ইখুম পুরো রাস্তা কোনো কথা বলেনি। মাঝে শুধু তাজদিদের সাথে ফোনে একবার কথা বলেছিল।
রাশেদের দেওয়া আঘাতের চিহ্ন এখনও তার শরীরে। মাপ করা এতটা সহজ নয়, কিন্তু তাকে ছেড়ে দিয়ে স্বামী না কিংবা শাশুড়ির শান্তির ঘুমাতে দিতে পারে না সে। কিন্তু স্বামীনা, তাকে নিয়ে হাজারো প্রশ্ন তার মাথায় চলছে। রাত বেরোতে স্বামীনার ঘরে কেন যেত? আগে কেন এসব জানায়নি? তার নিজের সন্তানকে মেরে ফেলার জন্য কেন রাজি হয়েছিল? এসব প্রশ্নে অস্থির ইকুমের কিছুই ভালো লাগছে না। গাড়ি কোন দিকে রাস্তা ধরছে খেয়াল করে না ইকুম। গাড়ি থামাতে খেয়াল করলো তারা বাসার সামনে এসেছে। গাড়ি থেকে নেমে রাশেদ নিজে হাতে ফোন ইকুমের হাতে দিয়ে তাকে বলল, ভিতরে যাও, আমি গাড়ি পার্কিং করে আসবো। ইকুম কোনো জবাব না দিয়ে চলে গেল। দরজার সামনে আসতে টুং করে শব্দ হলো রাশেদের। মেসেজ এসেছে। ফোনের লক ছাড়িয়ে ইকুম দেখতে পেল স্বামীনার মেসেজ। আমি জানতাম তুমি ঠান্ডা মাথায় সব করবে। তাকে ইকুমকে সরানোর জন্য সবার সামনে আমাকে এতটা কষ্ট না দিলে হতো। যাই হোক, প্ল্যান মতো সিঁড়িতে তেল ফেলা হয়েছে। বাড়িতে আর কেউ নেই। ইকুমকে পাঠিয়ে দিও। ও না হয় ওর পেটের বাচ্চা, কেউ আর বাড়ির ভিতরে আসতে পারবে না, কারণ সিঁড়িতে পা দিতে হুড়মুড় করে পড়ে যাবে। ঠান্ডা মাথায় করা আমাদের প্ল্যান ইকুমকে সরিয়ে যাবে। সবটা বুঝতে পেরে কিছু করার রইল না ইকুমের, কারণ ততক্ষণে তার হাত থেকে ফোন পড়ে গিয়েছে। সিঁড়িতে পড়ে থাকা তেলে পিছলে পড়ে যাচ্ছিল সে। দুহাত দিয়ে নিজের তলপেট ধরে শেষ রক্ষা হলো কি? সকালে প্রথম কাজ ভেদ করে এসে জানলার কাজ ভেদ করে পড়েছে সাগরিকার মুখে। গাড়ি চলছে না। তার গায়ে জড়ানো তাসদিদ এখনও জ্যাকেট। মুখ উঁচু করে দেখতে পেল নদীর ধারে দাঁড়িয়ে আছে গাড়ি। সিট বেল্ট খুলে নিচে নামাতে দেখতে পেল তাসদিদ দাঁড়িয়ে আছে নদীর পাড়ে, একদম কিনারে। শীতকালে নদী প্রায় নিজের যৌবন হারাতে বসেছে। পায়ের উঁচু হিলগুলো নদীর পাড়ে বালিতে ডুবে যাচ্ছে। কিছুটা হেঁটে তাসদিদের পাশে দাঁড়াতে তাকে পা হাতে আঁকড়ে ধরেছে তাসদিদ। সাগরীকে তাসদিদের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখতে পেল সে তাকিয়ে আছে নদীর পানির দিকে। কিছুটা দ্বিধা নিয়ে সাগরীকে বলল, আমরা রাতে ফিরিনি? না। পুরো রাত গাড়িতে ঘুমিয়েছি? আশ্চর্য। আয় আমার সাথে। নদীর পাড় পেরিয়ে তারা ধীরে ধীরে হাঁটছে পাকা রাস্তার দিকে। রাস্তা কিছুটা ঠিক তো? তাসদিদ সাগরিকাকে বলল জুতা খুলে ফেলতে। হিল পায়ে সে হাঁটতে পারছে না। জুতা খুলতে তাসদিদ সাগরিকার জুতা হাতে নিচ্ছিল, কিন্তু সাগরিকা না করলো। কারণ যাই হোক, তার জুতা তাসদিদ নিয়ে হাঁটবে এমন হতে পারে না। গাড়িতে রেখে আসি, অনেক দূর এসে পড়ছি। তাছাড়া পাক ঘুরেই গাড়ি যাব। কোথায় যাচ্ছি দেখা যাক। চারপাশে নানান ধরনের ফুলের গাছ, মাথার উপর রয়েছে পাইন গাছ। পামওয়ালা গাছগুলো দেখতে দৈত্যের মতো, কিন্তু সামনে থাকা শিউলি ফুলের গাছগুলো যেন নিচ থেকে উপহার দিচ্ছে শুভ্র সাদা রঙের গলিচা। খালি পায়ে হাঁটতে ভালোই লাগছিল, বিশেষ করে ঘাসের ডগায় লেগে থাকা শিশিরের উপর। তাজদের চুপচাপ হেঁটে যাচ্ছিল পাশাপাশি। হুট করে সাগরীকে তার সামনে এসে দাঁড়ায়। আমায় মেরে ফেলতে এনেছেন? এত যত্ন করছেন কেন? দাঁত কিরমিয়ে তাজদিদ জবাব দিল, হ্যাঁ, মেরে পালি চাপা দিয়ে দিব। ভয়ে চুপসে গেল সাগরিকা। তাজদিদ কিছুটা পথ এগিয়ে গিয়ে দেখল সাগরিকার সাথে নেই। পিছনে ফিরে তার কাছাকাছি গিয়ে ডান হাত ধরে সাগরিকাকে কাছে নিয়ে এলো। কপালে উষ্ণ আর্দ্র অধরে স্পর্শে শিউরে উঠছে সাগরিকা। বা হাত খামচে ধরছে তাজদিদের পিঠের দিকে সারটাতে। তার দিকে তাকিয়ে তাজদিদ বলল, ছোট্ট একটা হাওয়া কি নদীর গতিপথ পাল্টে দিতে পারে? তুই তো আমার ভিতরে বইতে থাকা এক ধ্বংসাত্মক নদী। তার অস্তিত্ব ফিরিয়ে দিব কি করে? সকালবেলা ঘুম ভাঙার পর তাসবিদ তার মায়ের কাছে চায়ের কথা বলছে। সকালের ওয়াক আউট করে ফিরে এসে নিজ ঘরে বসতেই তুলি তার জন্য চা নিয়ে এলো। সম্পর্কে তুলি তার ছোট ফুপুর মেয়ে। ফুপা কৃষিকাজ করে। তাদের অনেক সহায় সম্পত্তি, কিন্তু তার পেটে বিদ্যা খুব কম। কিন্তু তুলি বড় ভাই এমপ্লয়েড ফিজিক্স নিয়ে লেখাপড়া করেছে দেশের বাইরে। যেহেতু তুলির বাবা মা গ্রামে থাকে, তাই সেখানে তার লেখাপড়ার তেমন কোনো সুব্যবস্থা নেই। এজন্য সে তাজদিদের বাড়িতে থেকে লেখাপড়া করেছে। কিন্তু সকাল সকাল সাগরিকার বদলে তুলির হাতে চা দেখে তাজদিদ কিছুটা ক্ষিপ্ত হয়ে গেল, কিন্তু তার বিরক্ত চোখ মুখ প্রকাশ করলো, মুখে কিছু বলল না। একটু রুক্ষ কণ্ঠে সে তুলিকে জিজ্ঞাসা করলো, সাগরিকা কোথায়? তুই কেন এনেছিস? সাগরিকা আপু বাসায় নেই। কোথায় গেছে? গতকাল রাতে আপু কিংবা ভাইয়া দুজনে একজনে বাসায় ফেরেনি। ভাইয়া সাগরিকাকে নিয়ে রাতে ফেরেনি? মুহূর্তের মধ্যে চোখ মুখ কাঠ হয়ে এলো তাজবিদের। সে আর যাই হোক নিজের ভাইয়ের থেকে এমন আশা করেনি। দ্রুত কাপড় বদলে ফোন হাতে নিয়ে বেরিয়ে গেল সে। আপাতত সে জানে না কোথায় যাচ্ছে, শুধু জানে সাগরিকার কাছে পৌঁছাতে হবে কোনো বিপদ হওয়ার পূর্বে। ইখুম ঘুমে বিভোর। তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে রাশেদ। ইখুমের হাতে গতকাল তার নখের আঁচড় লেগেছে। চুইটে খানিকটা কেটেছে, কিন্তু এসবের কারণে কাল বড় দুর্ঘটনা ঘটতে পারে পার পেয়ে গেছে। কাল রাশেদ গাড়ি পার্ক করতে যাবে, তখন সিকিউরিটি গার্ড বলেছিল সে করে দিবে। তাই রাশেদ চলে এসেছিল ইকুমের পিছন পিছন। কাছাকাছি আসতে দেখতে পেল ইকুম পড়ে যাচ্ছিল। বেঁচে থাকার জন্য
ভরা নদীতে এক টুকরো কাঠের মতো আগলে রেখেছিল রাশেদ তাকে। কয়েক মুহূর্তের ব্যবধানে সে ইকুমকে নিজের দিকে টেনে নিতে পেরেছিল। ঘরে ফিরে ইকুম রাশেদকে ফোনের মেসেজ দেখিয়ে ওয়াশরুমে চলে যায়। ফোন হাতে নিয়ে বিহ্বল হয়ে বসেছিল রাশেদ। বিশ্বাস না করা সম্পূর্ণ এখন ইকুমের উপর, কারণ সে নির্দোষ, এমন কোনো কথা সে বলবে না। কিন্তু ইকুম ফিরে আসার পর তাকে সে জিজ্ঞাসা করছিল, কিছু জানার নেই তোমার? কোন সম্পর্কে মেসেজ? না। ইকুমের কথায় মুখে হাসির দ্যুতি খেলে যায় রাশেদের। মৃদু হেসে সে উঠে এসে ইকুমের পাশে বসলো। ভালোবাসা আমায়? ইকুম কাটখাট বলে বলে, আমি আপনাকে মাপ করতে পারবো না। আমার কাছে আপনি অন্তত কোনো দামই আপাতত রাখবেন না। আপনি পাপ করেছেন, যতদিন অবধি আপনার পাপের প্রায়শ্চিত্ত নিয়ে আমি আমার সন্তান সন্তুষ্ট না হব, ততদিন আমাদের সংসার জীবন হবে মক্কাল ফলের মতো। বাইরে খুব সুন্দর, ভিতরের খবর কেউ জানবে না। এটাই আপনার শাস্তি। ইকুম তখনও ঘুমে রাশেদের গতকালের কথা ভাবছেন। হঠাৎ দরজায় শব্দ হয়। সাগরিকার মা এসে রাশেদকে বলল, আম্মার স্ট্রোক রাশেদ, তাকে হাসপাতালে নিচ্ছে। সে হাসপাতালে যাবে না, সে বারবার বলছে। তুই যদি স্বামীনাকে বিয়ে না করিস, সে হাসপাতালে যাবে না। এখন কি হবে? রাশেদ একবার ঘুমন্ত ইকুমের দিকে তাকালো, এরপর ফ্লোরের দিকে। তার দু চোখে পানি জমেছে। পুরুষ মানুষের কাঁদতে নেই, সত্যি কি তাদের অনুভূতি থাকতে নেই? ধোয়াটা গরম চায়ের কাপে চুমুক দিয়ে সাগরীকে বলল, পানি খাবো। তাজদিদ ওর দিকে ভুরু কুচকে তাকিয়ে রইল। চোখে মুখে যথাসম্ভব বিরক্ত ফুটিয়ে তুলে জিজ্ঞাসা করলো, এখন পানি? চা মুখে দেওয়ার পর সাগরীকে তাজদিদের কথায় ফাটা বেলুনের মতো চুপসে গেল। মাথা নিচু করে বসে রইল। হিল খুলে ফেলেছে অনেক সময়। পাকা রাস্তায় হাঁটছিল, তাই পায়ে তেমন কোনো বালি লাগেনি। কিন্তু দোকানের সামনে পুরোটাই বালি মাটি। পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে নিজেকে প্রশ্ন করলো, পৃথিবীর সব আশ্চর্য অভ্যাস আমার কেন? চা মুখে দিলে পানি কেন পিপাসা হয়? মুখ তুলে তাকিয়ে দেখতে পেল রাশেদ তার দিকে পানির বোতল এগিয়ে দিচ্ছে। 2 ঢোক পানি গিলে পুনরায় চায়ে চুমুক দিল সে। তাদের সকালের নাস্তা হয়ে গেল। চা, চিতই পিঠা, সরিষা মরিচ বাটা এতটা ঝাল ছিল যে সাগরীকে 2 ঠোঁট রক্তবর্ণ ধারণ করেছে। তার দিকে তাকে তাজদিদ বলল, কষ্ট হচ্ছে? না, খুব ঝাল। মিষ্টি খাবি? না। মিষ্টিতে ঝাল কমে না কি? ঝাল কমানোর জন্য তো রুটি বা ব্রেড জাতীয় কিছু প্রয়োজন। মোট কথা, কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনার ঝাল কমিয়ে দেবে। খুব ঝাল যখন লাগবে তখন আপনি একটু রুটি বা সাদা ভাত খেয়ে নেবেন, অথবা এখান থেকে একটু সাদা ভাত খেয়ে দেখুন, ঝাল কমে যাবে। বুঝলাম। তবে কি নিয়ে লেখাপড়া করার ইচ্ছে আছে তোর? আমার আর ইচ্ছে? পড়তে হবে যেই ভার্সিটি, সেই সাবজেক্ট যা আপনি ঠিক করবেন, বলেই দীর্ঘশ্বাস ফেলল সাগরিকা। শাড়ির আঁচল ঠিক করে উঠল। অনাবৃত কোমরের অংশ শাড়ির আঁচল টেনে দিয়ে চুলগুলো হাত করে খোপা করে বলল, এবার ফিরবো না। কেন? না, জিজ্ঞাসা করছিলাম। গাড়িতে উঠে সাগরিকা সিট বেল্ট লাগাতে তাজদিদ জিজ্ঞাসা করলো, আমার উপস্থিতি কিংবা সিদ্ধান্ত তোর অপছন্দ, তাই না? সাগরিকা চুপচাপ বসে আছে, দৃষ্টি বাইরের দিকে। হ্যাঁ, সত্যি তাজদিদের এই হুটার স্পর্শ করা কিংবা সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সাগরিকার পছন্দ নয়। সাগরিকা এখন নিজের মতামত এবং পছন্দের একটা স্বাধীনতার প্রয়োজন, যা সবার থাকে। কিন্তু সে নিজ ইচ্ছের মতো পোশাক অবধি পরতে পারে না। এই যেমন তার জিন্স পছন্দ, কিন্তু তাজদিদ পছন্দ করে না বলে কখনো কেনাই হয়নি। তার চুলগুলো হালকা বাদামি রঙের হবে, কিন্তু তাজদিদের কড়া আঘাত। তুলি বা সাগরিকা যেন চুল রং না লাগায়, পুরো প্লাগ না করে। সে চায় সবার মতো বন্ধুদের সাথে বাইরে যেতে, পিকনিকে যেতে, ট্যুরে। কিন্তু তার মতামতের কোনো দাম নেই। তাজদিদ যা বলবে তাই। সাগরিকাকে চুপচাপ থাকতে দেখে তাজদিদ বলল, বেশ, তবে তাই হবে। তোর কোন বিষয় থেকে আজ আমার কোনো কথা থাকবে না। আমার 18 বছর হয়েছে, আমি সবটা না হলেও নিজের ভালোটা বুঝবো ভাইয়া। তাজদিদ কোনো জবাব দেয়নি। শুধু গাড়ির গতি কিছুটা নয়, অনেকটা বেড়েছে। যত দ্রুত সম্ভব সে ফিরতে হবে, কারণ অঘোষিত ভালোবাসা যে বড্ড পোড়ায়। তাজদিদ গাড়ি এসে থেমেছে তাদের দাদার বাড়িতে। প্রায় 20 কাঠা জমির উপর তাদের এই বনেদি পরিবারের বসবাস। ঝড় আসুক না আসুক, এই বাড়ি সামলে রেখেছে তার দাদি। বাড়ির আশেপাশে অনেক ফলের গাছ, সব ধরনের ফল গাছ। গোয়ালে গোটা 50 গরু, সবজি বাগান, শিমুল গাছ, বাঁধানো পুকুর। গাড়ির সামনে সাগরীকে ভেবেছিল তাজদিদ সোজাসুজি বাড়িতে চলে যাবে, কারণ সে হয়তো রাগ করেছে। কিন্তু তাজদিদ ফিরে যায়নি। দরজা খুলে উপরের দিকটায় হাত রেখে সাগরিকাকে বলল নেমে আসতে। এমন কাজ সে সবসময় করে, যাতে গাড়ির উপরের অংশের সাথে কোনো সাগরিকার মাথা লেগে না ব্যথা পায়, কারণ সাগরিকা এবং প্রতিটি ব্যথার মাঝে সে ঢাল হয়ে থাকে সবসময়। ওদের দুজনকে দেখে দাদি কিছুটা অবাক চোখে তাকিয়ে রইল, যেন সে আশা করেনি তাদের এইখানে। ভদ্রমহিলা লাউয়ের মাচা থেকে লাউ পাড়ছিল বাড়ির কাজের লোককে দিয়ে।
ওদের দেখে কাছাকাছি গিয়ে বলল, তোমরা এত সকালে? ভিতরে চলো দাদি। ভদ্রমহিলা কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, চলো চলো ভিতরে চলো। শীতে হাত পা নীল হইয়া গেছে। ওদের হাত পা ধুয়েন গরম পানি দিয়ে। ফ্রেশ হয়ে তাদের জন্য গরম দুধ নিয়ে এলেন তাদের দাদি। সদ্য ফোটানো দুধ বড় বড় গ্লাসে করে এগিয়ে দিলেন ওদের দিকে। তাজদিদ কোনো কথা না বলে ঢকঢক করে সবটা শেষ করলো। সাগরিকা তখন হাতে নিয়ে বসে আছে। ভেবেছিল তাজদিদ ধমক দেবে, কিন্তু কিছুই বলল না। হঠাৎ সাগরিকার মনে হলো সে যেন অদৃশ্য হয়ে গেছে তাজদিদের নজর থেকে। তাজদিদ তাকে দেখতেই পাচ্ছে না। বাইরে যাওয়ার সময় তাজদিদ ভুলে ফোন ফেলে গেছে। সাগরিকা ফোন হাতে নিয়ে দেখলো রাশেদ তার বাবার অনেকগুলো মিস কল। ফোন হাতে নিতে আবার কল এলো রাশেদের। রিসিভ করে হ্যালো বলার আগেই রাশেদ বলল, তাজদিদ মা স্ট্রোক করছে, তাকে হাসপাতালে নিচ্ছে। তুই যেখানেই থাকিস না কেন জলদি বাড়ি চলে আয়। আমরা প্রায় পৌঁছে গেছি। রাশেদের কথা দাগ মুখ এক করে সাগরকে জবাব ছিল, তোমার বুড়ে খাসটা মায়ের কিছু হয় নাই। শয়তান বুড়ি পুরো বাড়ি দেই দেই করে নাচতেছে। লাউ বিক্রি করবে। ও বুড়ি মরবে। স্ট্রোক, তাকে দেখে স্ট্রোক করবে। তোমরা আসো আমরা বাড়িতে। রাশেদের জান পড়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে তোমাদের মিথ্যে বলছে? মানুষ কতটা অসহায় হলে আত্মহত্যার চিন্তা করতে পারে? কে বলেছে পুরুষ মানুষ নিরুপায়, অসহায়? তাদের সৃষ্টিকর্তা শক্ত আবরণ দিয়েছে, কিন্তু তাদের ভেতরটা একটা মানুষের বাস করছে। কিন্তু সমাজের চোখে সে মানুষ দেখিয়ে বেড়ায় না। রাশেদ নিজেকে বড্ড একা মনে করে ইদানিং। কিছুক্ষণ পূর্বে বাড়িতে এসেছে তারা। স্পষ্ট তার মা মিথ্যে বলেছে। ইমুখকে কিছু বলতে পারেনি রাশেদ। ইখুম পাশে নিয়ে তার পথ চলা হবে না। মেয়েটার দোষ নেই, দোষ তার ভাগ্যের। কিন্তু আজ যখন ইখুম বলেছে সে মুক্তি চায়, তখন না হয় তাকে মুক্তি দিয়ে দেবে। ইখুমকে তালাক দিয়ে স্বামীনেকে বিয়ে করে মানবিক মর্যাদা কতটা মহান তার মা তাকে বুঝিয়েতে। সে বুঝিয়েছে, কিন্তু সব বুঝলে কি করতে হবে? উদ্দেশ্যহীনভাবে হেঁটে রেল লাইনে পাশে এসে দাঁড়ালো। দূর থেকে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। বিকেল 3:07। খবর এলো রেল লাইনে একজন মানুষ কাটা পড়েছে। তার লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে রেল লাইনের উপরে। চায়ের কাপে চামচ দিয়ে টুংটাং শব্দ করছিল সাগরিকা। বিনা নোটিশে পুরো 14 গোষ্ঠী হাজির হয়েছে গ্রামে। অবশ্য এখানে আসার পর বুড়ি তার সুর পাল্টে বলেছে যে তার নাকি তার সব ছেলেমেয়েকে একসাথে দেখতে ইচ্ছে করছিল, তাই মিথ্যে বলে সবাইকে খবর পাঠিয়েছে। বিশাল সাজের উঠোনে কাঠ দিয়ে চলছে রান্না। তুলির বাবা মা এসেছে কিছুক্ষণ আগে। সে মায়ের কাছে আছে। সাগরিকা বসে আছে ইখুমের পাশে। তাজবির বাড়িতে প্রবেশ করতে হুকুম দিয়েছে চা বানানো। অগত্যা চা নিয়ে যাচ্ছিল, কিন্তু ইখুম চাপা স্বরে কান্না থামে। সে চায়ের কাপ তার দিকে এগিয়ে জিজ্ঞাসা করে, ছোট চাচুকে খুব ভালোবাসো তাই না? না। তবে কাঁদছো কেন? তুমি বুঝবে না। আচ্ছা, তোমার কেমন লাগছে চাচুর উপর রাগ করে? ফাঁকা ফাঁকা লাগছে ভিতরে, নাকি মনে একটা অস্বস্তি? ইখুম জবাব দেয়নি। তার দৃষ্টি বাইরের দিকে। তার ঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে হলুদ সমারোহ। সরিষা ফুলে ছেয়ে আছে পুরো মাঠ। মাঠ পেরিয়ে রেললাইন। কিছুক্ষণ পূর্বে খবর এলো রেললাইনে একজন কাটা মানুষের মরা লাশ। এটা শোনার পর ইখুমের অস্বস্তি আরও দ্বিগুণ হয়েছে। এ বাড়িতে আসার পর আজ একদমে রাশেদের সাথে তর্ক বিতর্ক হয়েছে। তর্কের এক পর্যায়ে ইকুম তার থেকে মুক্তি চেয়েছে। রাশেদ বেরিয়ে যাওয়ার পর বলেছিল সে শুধু ইকুমকে নয়, সবাইকে মুক্তি দিবে। ট্রেনে কাটা পড়া মানুষের খবর এসেছে। নিজেকে কোনোভাবে টেনে নিয়ে দরজায় হাতল ধরে দাঁড়ালো ইকুম। একজন দিনমজুর কাটা পড়েছে ট্রেনে। ট্রেনের ছাদে কাজ করে বাড়ি ফিরছিল। সবার ধারণা ঘুমিয়ে পড়েছিল, তাই ছাদ থেকে পড়ে সরাসরি ট্রেনের নিচে চলে যায়। লাশের অবস্থা খুব একটা ভালো না, বস্তায় নিয়ে যাওয়া হয়েছে। তাজদিদের কথাগুলো বলছিল। তাজদিদের কথা ইকুম কিছুটা স্বস্তি পেলে রাশেদ ফিরেনি দেখে তার আবার চিন্তা হলো। সে সময় রাশেদের ঘরে প্রবেশ করলো হাতে পাকা কদবেল ভর্তা নিয়ে। ধনিয়া পাতা, লবণ, মরিচ, চিনি দিয়ে বানানো কদবেল ভর্তা ইকুম সব থেকে প্রিয়। ঘরে প্রবেশ করতে টেবিলের উপর কদবেল ভর্তা রেখে বলল, আমার সাথে রাগ আছে থাকুক, খাবারের সাথে দেখিও না। মৌসুমকে দেখে রাগে পিতে জ্বলতে যাচ্ছে সাগরিকার। বেহায় মেয়েটা এখানেও হাজির। নানির সাথে পড়ে ভালো, দুটোই কুটনি তো, তাই পড়ে ভালো। পিছন ফিরে রাশেদকে দেখে সাগরিকা জিজ্ঞেস করলো, চাচু মুনির ভাই বিয়ে করেনি? করেছে? কাকে? কেন? কনেকেই বিয়ে করেছে। কেউ একজন কনেকে নিচতলা রান্নাঘরের পাশের রুমে বন্ধ করে রেখেছে। আশ্চর্য, বুঝলে কিভাবে? একজন ওয়েটার তার চিৎকার শুনেছিল। এত বড় দামড়িকে আটকে রাখলো, আর ও গেল। পরিচিত কেউ নিয়ে গেছিল বলে গিয়েছিল। কে নিয়ে গেছিল? না, মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, তাই আর তাকে ঘাটায়নি কেউ। নিশ্চিন্তে এটা মৌসুমি আপুর কাজ। তাই তো বলি, ভাইয়ার প্রেমের বিয়ে, অথচ কোণে পালালো কি করে? তাও আবার জানলা দিয়ে। ভাগ্যিস ওয়েটার দেখেছিল।
আর একটা কথা চাচু, বলো রে আমার টেপ রিকর্ডার, তোমার মা মানে কুটনি বুড়িটা রাঙামাকে দেখতে পারে না কেন? আমি নিজেও জানি না, শুধু বলে আমার পছন্দ না। পারমিশন দিলে একটা অনুমতি চাইতাম, এটা কেমন হতো? দিবে কি না তাই বলো। আচ্ছা বলো, বুড়ির এক পা তো কবরে, ধাক্কা দিয়ে আর এক পা নামানোর ব্যবস্থা করা যায় না? আমাদের সবার শান্তি এতে। সাগরিকার কথায় রাশেদ বিরক্ত হলো না, কারণ সাগরিকা এসব তার মন ভালো করার জন্য চেষ্টা করছে, এটা খুব ভালো করেই জানে। কিন্তু সাগরিকা বুঝতে পারছে তামাশার একটা সীমা আছে। রাশেদ কখনো সাগরিকা কিংবা স্নেহাকে ধমক দেয় না, তাদেরকে শান্ত স্বরে বুঝিয়ে বলে। এবারে তাই করলো। সে বলল, আমরা সন্তানরা জন্ম থেকে বাবা মার কাছে ঋণী। আমাদের প্রতি তাদের দায়িত্ব থাকে ঈশ্বরের প্রদত্ত। ঠিক তেমনই বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব একই। তাই কারো বাবা মা সম্পর্কে এমন বলা উচিত নয়। রাশেদের সাথে কথা বলে ঘরে ফেরার সময় অন্ধকারে সাগরীকে কিছু একটার সাথে ধাক্কা লেগে যায়। পড়ে যাওয়ার আগে তাকে নাকি এসে ধাক্কা দিয়েছে বেলি ফুলের গন্ধ। ভয়ে চুপসে যাওয়া সাগরিকার মনে মনে যতই দোয়া পড়তে পারে লাগলো। আজ কয়েকদিন পর সেই আশিক জিনের সামনাসামনি সে। এর আগে তাকে ঘুমের মধ্যে অনুভব করে। আজ এতটা কাছাকাছি থেকে সে হুট করে কান্না ভুলে বসেছে। চাঁদের আলোয় দেখতে পাচ্ছে হালকা সাদা রঙের কাপড় পরিধান এক সুদর্শনের যুবকের হাত এগিয়ে আসছে তার দিকে। সাগরিকার আর কিছু মনে নেই, সম্ভবত সে জ্ঞান হারিয়েছে। সাগরিকা চোখ মেলে নিজেকে আবিষ্কার করলো নিজের দাদির খাটের উপর, তার গায়ে লেপ জড়ানো, মাথাটা রাখা তাজদিদের কাঁধে। এক হাতে সে সাগরিকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অন্য হাত রেখেছে সাগরিকের কাঁধে। সবাই তখন কোনো একটা বিষয়ে কথা বলছিল। সাগরকে চোখ মেলে তাকাতে দেখে তুলি তার কানে কানে গিয়ে বলল, নেশা করছো নাকি? কেন? তাহলে ভাইয়াকে কেন অমনভাবে ধরছো? অন্য কাউকে ধরতে গেলেই বলছো তোমাকে না ধরতে, শুধু ভাইয়ার নাম ধরে ডাকতেছ। সাগরীকে মুখ তুলে তাকিয়ে তাজদিদের দিকে একবার তাকালো। তার কপালে শিরা হঠাৎ করে ফুলে গেছে। সে রেগে আছে, এটা স্পষ্ট। কয়েক মুহূর্ত না যেতে তাজদিদ বলল, দাদু, এটা আমার অন্যায় আবদার। তুমি এমন চিন্তা করো কি করে? স্নেহার ভালোর জন্য করি। আশ্চর্য, এটা কোনো সমস্যা নয়। তুমি কাকার উপরে এমন সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারো না। আমার ইখুম পছন্দ না। কিন্তু কেন পছন্দ না? মানে না, ওই মেয়েকে বিয়ের সময় আমি অনুমতি দিয়েছি, এবার ও আমার পছন্দের বিয়ে করবে। না, এটা হয় না। তাজদিদ বাবা সবাই মিলে রাশেদের হয়ে আজ কথা বলল। এটা তার মায়ের বাচ্চাদের মতো জেদ করাকে কেউ প্রশ্রয় না নিয়ে সবাই তাকে বুঝিয়ে বলল। এমন সময় স্বামীনা এসে তার শাশুড়ির হাত ধরে বলল, মা, আমার ভাগ্যে এই বাড়ির ভাত থাকলে একাই আসবে। আপনি আমার উপর দয়া করুন, আমার উপর একটু দয়া করুন মা। আর তাদের বলে দিন আমি আমার মেয়ে কারো কাছে বোঝা হতে চাই না। যদি না পারেন তবে নিজ হাতে আমাকে আর আমার মেয়েকে মেরে ফেলুন। তবু আমাদের জন্য এসব বলে নিজেকে কথার ভাগিদারি করিয়েন না। চলবে এক কাপ চা দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।